সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশজুড়ে বৃষ্টি চলছে, সেই সাথে বাড়ছে নদ নদীর পানি। এতে সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকার নিম্নভূমি প্লাবিত হয়েছে। ডুবেছে ফসলি জমি, চারণভূমি। উজানে বৃষ্টির আভাস থাকায় সিলেটের পর এবার দেশের উত্তর ও উত্তর মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হবার আশঙ্কা রয়েছে। এক দুইবার নয়, অতীতে চারবার দুদকের অনুসন্ধান এড়িয়েছেন সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে সংস্থাটি। তার সম্পদের হিসেবে চেয়েছে তারা। সাথে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের হিসেবও চাওয়া হয়েছে। এছাড়া পুলিশের সাবেক আরেক কর্মকর্তা শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। ডিমের দাম নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। রাজধানীর বিভিন্ন আড়তে মেসেজ সিন্ডিকেটে কয়েক দফায় বাড়ানো হয় দাম। এতে খুচরা ও উৎপাদন পর্যায়ে দামের পার্থক্য হয়ে যায় 3 থেকে 4 টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, দেশে প্রতিদিন 2 কোটি ডিম উদ্বৃত্ত উৎপাদন হওয়ার পরও দাম বাড়ছেই। এই সিন্ডিকেট ভাঙা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এবারে বিস্তারিত সংবাদ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, সিলেট, ফেনী ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলার বেশ কয়েকটি নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। প্লাবিত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা। পানির তোড়ে মুহুরী ও কহুয়া নদীর 3টি বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের 4টি গ্রাম প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট। গতরাতে ফেনীর পরশুরামের দক্ষিণ শালধর এবং ফুলগাজীর দৌলতপুরের কিসমত ঘনিয়ামোড়া এলাকায় মুহুরী ও কহুয়া নদীর 3টি স্থানে ধসে যায় বেড়িবাঁধ। প্লাবিত হয় 2 উপজেলার বেশ কয়েকটি গ্রাম। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়ে পড়ছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। এই রাত্রে 10টার মধ্যে পুরো রাস্তা ভেঙে পড়ে গেছে, ঘর সহকারে পুরো আমার ঘর, জিনিসপাতি তেমন কিছু বের করতে পারি নাই। ভাঙ্গে বারবার আমরা ছেলে মেয়ে কষ্ট করি, নদী ভাঙ্গে আর ভান্দিও না, কিছু করেও না। সুনামগঞ্জের সুরমার 16 ঘর ও ছাতক পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সৃষ্টি হয়েছে ফের বন্যা। ডুবে গেছে ফসলি জমি ও চারণভূমি। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন নদী তীরের 1/2 পরিবার। পানিতে সয়লাব পুরো হাওড় অঞ্চল। এদিকে সুরমা নদী পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে এক শিশুসহ 3 জন। পানি বাড়তে শুরু করছে, গরু বাছুর, গরু ছাগল নিয়ে আমাদের চলাফেরা, বাড়ি থেকে বার হওয়া, দেশে যাওয়া খুব সমস্যা। রান্না বাড়া করা যাচ্ছে না, চুলায় পানি। ধীরে গতিতে পানি আইয়া আমাদের ঘরের মধ্যে প্রায় কোমর পানি। এই রাস্তার মধ্যে অনেকের বাসা বাড়ির মধ্যে পানি উঠছে। সিলেটের বিভিন্ন উপজেলায় নদী তীরের বিভিন্ন এলাকা সহ নগরীর উপশহর তালতলা, মেজরটিলা, বাগবাড়ি, পায়রা সহ বিভিন্ন ওয়ার্ড পানিতে ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানি বাড়ায় সিলেটের গোয়াইনঘাটের 2টি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পিয়াইন নদী, সারি এবং গোয়াইন, এর মধ্যে 3টি নদীর পানির যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। নেত্রকোনার উদ্ভাখালী, সোমেশ্বরী, কংস, ধনু ও মগরা সহ সব নদ নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই। জেলার কলমাকান্দা উপজেলা সদর, বরখাপন, পোগলা ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানি ঢুকেছে। পানি ঢুকছে মদনমোহনগঞ্জ ও খালিয়াজুড়ির বিভিন্ন নিচু এলাকাতেও। ডলে পানি থেকে আবার রাস্তাঘাট ডুবে গেছে। এদিকে লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টেও পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আকস্মিক পানিতে ডুবে গেছে জেলা সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার প্রায় 1/2 এলাকা। রাঙ্গামাটির মাচালং, গঙ্গারাম বাজার ও বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছে 6 শতাধিক পর্যটক। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সিলেটের পর এবার দেশের উত্তর ও উত্তর মধ্যাঞ্চলে যমুনা তীরের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হতে যাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, 2-3 দিনের মধ্যেই শুরু হবে এমন পরিস্থিতি। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস থাকায় আগস্ট মাসের দ্বিতীয় ভাগে আরেকটি বন্যার আশঙ্কা রয়েছে বলছে তারা। আনোয়ার হোসেনের রিপোর্ট।
গত মাসে 2 দফা বন্যা কবলিত হয় সিলেট সহ আশপাশের জেলাগুলো। 1 জুলাই থেকে এই অঞ্চলগুলো তৃতীয় দফা বানের পানিতে প্লাবিত হয়েছে। ভারতের আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টি এর কারণ। 1 জুলাই থেকে শুরু হয়ে এটি আশা করা যাচ্ছে যে 4 জুলাই পর্যন্ত কিছু কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে। পরবর্তীতে যেটা প্রাবল্য কমে আসতে পারে। চলতি মাসেও ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও দেশে অতিরিক্ত বৃষ্টির কথা বলা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সেই বর্ষণ। ফলে চলতি মৌসুমে প্রথমবারের মতো যমুনা নদীর তীরবর্তী জেলাগুলো বন্যার কবলে পড়তে যাচ্ছে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 4 তারিখ থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি দেশের উজানে সর্বপ্রথম পানি বিপদসীমা অতিক্রম করে। সেই হিসাবে কুড়িগ্রাম জেলা নিকট তীরবর্তী ব্রহ্মপুত্র অঞ্চল আগামী 4 তারিখে কিছু পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে 5 এবং 6 তারিখে গাইবান্ধা, জামালপুর এবং ক্রমান্বয়ে সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল ইত্যাদি জেলার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং 10 তারিখ নাগাদ অধিকাংশ পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। লা নিনা আরো শক্তিশালী হবে আগস্টে, সেপ্টেম্বরে লা নিনা থাকবে। ওই সময়টাতেও বৃষ্টি স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তর পূর্ব, উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল এই 3 এলাকাতেই বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। এতে করে আগস্টের মধ্যভাগে দেশে আরেকটি বন্যার শঙ্কা তৈরি হয়েছে। আগস্ট মাসে আবারও যেহেতু লা নিনা সক্রিয় এবং হচ্ছে কোনো কারণে বৃষ্টিপাতের প্রাবল্য বেড়ে যায়, সেক্ষেত্রে বন্যা স্বাভাবিক থেকে কিছুটা বেশি মাত্রা হতে পারে। তবে স্বাভাবিক একটা বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের মধ্যবর্তী অথবা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আবারও ব্রহ্মপুত্র বেসিনে। চলতি বছর বন্যার বিষয়ে সরকারও অবগত। একনিকে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন আড়তে সিন্ডিকেট করে কয়েক দফায় বাড়ানো হয় ডিমের দাম। খুচরা ও উৎপাদন পর্যায়ে দামের পার্থক্য হয়ে যায় 3 থেকে 4 টাকা। SMS এর মাধ্যমে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে একটি চক্র, যা ভেঙে দেয়া হবে বলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার রাজধানীতে ডিম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় সংস্থাটির পক্ষ থেকে একথা জানানো হয়। মাসখানেকেরও বেশি সময় ধরে খানিকটা স্বস্তি ছিল ডিমের বাজারে। ফলে এ নিয়ে খুব একটা অভিযোগ ছিল না ভোক্তাদের, তোড়জোড় ছিল না তদারকি সংস্থাগুলোরও। এই সুযোগে মাসখানেক ধরেই ফের ঊর্ধ্বমুখী ডিমের দাম। ঈদের আগে পরে প্রতি ডজনে 20 থেকে 30 টাকা বেড়ে ডিমের দাম উঠে যায় 160 থেকে 165 টাকায়। একটা ডিম মনে করেন 3 জায়গায় বিক্রি হয়, আমাগর লয়ে 4 জায়গায় বিক্রি হয়। তো 4 জায়গায় যদি বিক্রি হয় তাহলে এটার দামটা গিয়ে কতটুকু পরে বেশি। ঈদের আগে ছিল 13 টাকা 30 পয়সা, ঈদের পরে দাম একটু কমছে, 2 দিন পর থেকে আবার মাল দাম বাড়া শুরু হচ্ছে। রাজধানীর বাজারে যখন এমন পরিস্থিতি, তখন ডিমের মূল্য বৃদ্ধির কারণ জানতে উৎপাদক আর ব্যবসায়ীদের সাথে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৈঠকে বলা হয়, একটি ডিমের উৎপাদন খরচ সর্বোচ্চ 10 টাকা 88 পয়সা। উৎপাদক পাইকারের লাভ আর পরিবহন খরচ ধরে ভোক্তা পর্যায়ে দাম হওয়ার কথা 12 থেকে 12.5 টাকায়, কিন্তু বিক্রি হচ্ছে 14 থেকে 15-তে। উৎপাদন করেন প্রান্তিক খামারি, দামটা নির্ধারণ করে দেন আড়তদার এবং ডিম সমিতি, এবং তারা স্বীকারও করেন না। 4 দিন পর পর ডিম আসে। রাতে প্রথমে তেজগাঁও ডিম সমিতি বা যে কোনো ডিম সমিতিতে ডিমটা আসে, এখান থেকে রাতেই সাপ্লাই করে দেওয়া হয়। এরপরে সকালে একটা SMS করে ক্রয় বাজার দেওয়া হয়, মানে খামারিদের বাজার। ওই বাজারের উপর নির্ভর করে তারা ক্রয় বিক্রয় করেন। ডিম উৎপাদনের জন্য সারা দেশে ছোট আর মাঝারি আকারের খামার আছে 60 থেকে 65 হাজার। এর বাইরে 8 থেকে 10টি বড় প্রতিষ্ঠানও ডিম উৎপাদন করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে দেশের ডিমের চাহিদা 4.5 কোটি আর উৎপাদন হয় 6.5 কোটি। সেই হিসেবে দৈনিক উদ্বৃত্ত প্রায় 2 কোটি। যোগান বেশি থাকার পরেও অসাধু ব্যবসায়ীদের কারণে বাড়ে ডিমের দাম, বলছে ভোক্তা অধিকার। 11.5 থেকে 12 টাকা বিক্রি করি, আমরা 20 থেকে 30 পয়সা আমরা প্রফিট করি। আমাদের সমস্ত এভিডেন্স আছে। আমরা দ্বিতীয় করছি যে এই সেবা আমরা দেই না, আমরা কে বা কারা দিচ্ছে সেবাগুলো দিচ্ছে, এগুলো আপনারা খতিয়ে দেখুন। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা থেকে মুঠোফোনের মাধ্যমে ডিমের দর নির্ধারণ করে একটি অসাধু গোষ্ঠী। প্রতিদিন এরা হাতিয়ে নিচ্ছে কয়েক কোটি টাকা। এই সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। ডিমটা যখন ট্রাকে আসে, ওই ট্রাকে বসে আপনার 3 বার বিক্রি হচ্ছে। এই ব্যক্তিগুলো কারা? এবং সেখানে যদি একটা লোক 1 লক্ষ ডিমের জন্য ইনভেস্ট করে 10 লক্ষ টাকা, এবং ওই জায়গায় ওই 10 লক্ষ টাকা ইনভেস্ট করে পার নাইট 1 টাকা করে বাড়ানো হচ্ছে ওই এক ট্রাকে বসে।
এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। বলা হয় কোনো প্রতিষ্ঠান ডিমের দামে কারসাজির সাথে জড়িত প্রমাণিত হলে সেটি বন্ধ করে দেয়া হবে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান কিভাবে 4 বার দুদকের দায়মুক্তি পেয়েছেন তা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংস্থাটি। এবার তার সম্পদের হিসেব চেয়ে চিঠি পাঠিয়েছে তারা। সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের সম্পদেরও হিসেব চাওয়া হয়েছে। অভিযোগপত্র দেওয়া হয়েছে পুলিশের সাবেক আরেক কর্মকর্তা শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে। হাসনাইন তানভীরের রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার 2 স্ত্রী ও সন্তানদের দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ, বিলাসী জীবনযাপনের নানা খবর ইতোমধ্যে জানাজানি হয়েছে। মতিউর ও তার পরিবারের কোথায় কি পরিমাণ জমি আছে তা জানতে সম্প্রতি দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রার অফিসে চিঠি দেয় দুদক। প্রভাবশালী এই কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিকবার অভিযোগ আসে দুদকে। সূত্র বলছে তার বিরুদ্ধে এর আগে 4 বার অভিযোগ পায় দুদক। প্রথম অভিযোগ আসে 2004 সালে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের। এরপর 2008 সালে বিলাসবহুল পণ্যের শুল্ক মাফ করিয়ে দেওয়ার মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ। এরপর 2013 ও 21 সালে অভিযোগ আসে অবৈধ সম্পদ অর্জনের। তবে প্রতিবারই দুদক থেকে দায়মুক্তি পান মতিউর। ছাগলকাণ্ডের পর পঞ্চমবারের মতো মতিউরের বিরুদ্ধে তদন্ত নেমে দুদক বলছে অতীতে কিভাবে বারবার দায়মুক্তি পেলেন তিনি তা এবার খতিয়ে দেখবে সংস্থাটি। এ লক্ষ্যে তার পরিবারের সম্পদের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। এইবার পেয়েছে, এই গত 4 বারে পেল না কেন? এত ব্যত্যয় কেন হলো? কি চলছে কি বলবেন? আমি কিনা যে দায়মুক্তি কেন পেল বা নিশ্চয়ই এগুলি ক্ষতি অবশ্যই দেখা হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগের বিষয়ে দুদফা দুদক কার্যালয়ে ডাকা হলেও হাজির হননি তারা। তাই এবার নতুন করে চিঠি দিয়ে তাদের সম্পদের তথ্য চেয়েছে দুদক। স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন, যেখানে শামসুদ্দোহার 21 কোটি ও স্ত্রীর 27 কোটি অবৈধ সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। মামলা নম্বর 16 এবং দ্বিতীয়টি হচ্ছে মামলা নম্বর 17। চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়ে গেছে এবং এই দুটো মামলায় আমাদের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক সচিব। এ লক্ষ্যে তাদের আমদানি করা নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর তালিকা সহ সংশ্লিষ্ট নথিপত্রের সন্ধানে দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে অভিযান চালায় দুদকের একটি দল। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে এক রিটের শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্ট বলেন, দুর্নীতি উন্নয়ন ও সুশাসনের অন্তরায়, তাই যে কোনো মূল্যে এটি থামাতে হবে। শুধু সরকার নয়, জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে। এর বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে যুক্ত করার প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান তারা। দাউদ হাসানের রিপোর্ট।
দ্বিতীয় দিনের মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে নিজ নিজ ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। 13 মার্চের পরের থেকে 30শে জুন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। না করার কারণে আমরা গতকাল থেকে অর্থাৎ 1 জুলাই থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, কলা ভবন, রেজিস্ট্রার বিল্ডিং এ অবস্থান নেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে বিদ্যমান পেনশন সুবিধা বহাল রাখার দাবি জানান তারা। প্রত্যয় যে স্কিম বলা হচ্ছে পেনশনের, মানুষ সুযোগ সুবিধা দিন দিনে বাড়ায়, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লবীর দিকে যাচ্ছি। কারণ আমাদের যদি মেধাবীদেরকে যদি ওইভাবে মূল্যায়ন না করা হয়, তাহলে এই দেশের কে ধারক হবে, বাহক হবে, ভবিষ্যতে কারা থাকবে এই দেশে? যে স্কিমটি আমাদেরকে দিচ্ছে সেটি যদি চালু হয়, তাহলে আমার যে স্ত্রী রয়েছে সে কিন্তু 100 বছর ধরে পাবে না, সে পাবে 75 বছর। তাহলে বাকি 25 বছর যে তিনি বেঁচে থাকবেন, তিনি কিভাবে সংসার চালাবেন? কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন, দুর্মূল্যের বাজারে বেতনের টাকা দিয়ে সংসার চালানো দায়। এর মধ্যে পেনশনের সুবিধা প্রত্যাহারের দুশ্চিন্তায় পড়েছেন তারা। আমরা চাই যে আগে যে এই আছে, যে সিস্টেম আছে, ওই সিস্টেমে বহাল থাক। শিক্ষকদের এই আন্দোলনে একাত্ম শিক্ষার্থীরাও। সরকার দ্রুত শিক্ষকদের দাবি মেনে নিলে তারাও ক্লাসে ফিরতে পারবেন, এমন প্রত্যাশা তাদের। আমাদেরই মধ্য থেকে কেউ না কেউ শিক্ষক হবে, সুতরাং আমরা চাই না যে তার সুযোগ সুবিধাটা কমে যাক। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের স্বার্থ রক্ষা করে অতি দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া উচিত, যা উভয়ের ক্ষেত্রে সুদূর প্রসারী হিসেবে কাজ করে। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। বিকেলে মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সরকার যেটা দিয়েছে প্রেস রিলিজ, এইটাই। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে, এটা কি স্যার লজিক্যাল কিছু মনে করেন? এটা করা উচিত না, আমার মনে হয় না এটা লজিক্যাল। অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন জারির পর থেকেই এর বিরুদ্ধে সরব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই দাবিতে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। জুলাই মাসে 12 কেজি এলপিজি গ্যাসের দাম 3 টাকা বাড়িয়ে 1366 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। আজ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করেন কমিশন চেয়ারম্যান নুরুল আমিন। তিনি জানান, গত মাসে আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের কাঁচামালের যে দাম ছিল, এই মাসেও একই দাম আছে, কিন্তু গত মাসে দেশে ডলারের দাম ছিল 118 টাকা 1 পয়সা, যা এ মাসে 46 পয়সা বেড়ে 118 টাকা 47 পয়সা হওয়ায় এলপি গ্যাসের এই দাম বাড়ানো হয়েছে। আমাদের 12 কেজি সিলিন্ডার গত মাসে ছিল 1363 টাকা, আর এই মাসে এই মূল্যটা হবে 1366 টাকা, অর্থাৎ 3 টাকা বেড়েছে। কোম্পানি বিক্রি করে 1271 টাকায়, পাইকারি বিক্রি করবে 1321 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করে 1366 টাকায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি 4তলা বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে 3টি বোমা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে পুলিশ। দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল 10:30 থেকেই বাড়িটি ঘিরে রাখে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। পুলিশ জানায়, সম্প্রতি নেত্রকোনা ও কক্সবাজার থেকে আটক 2 জনের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে ওই বাড়ি থেকে কাউকে আটক করা হয়নি। বাড়িটি জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বলে জানায় পুলিশ। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে বৃষ্টি চলছেই, নদীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকার নিম্নভূমি প্লাবিত, বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা। 4 বার দুদকের অনুসন্ধান এড়িয়েছেন সাবেক এনবিআর সদস্য মতিউর। খতিয়ে দেখবে সংস্থাটি, চাওয়া হয়েছে বেনজিরের সম্পদের হিসেব। ডিমের দাম নিয়ে তুঘলকি সিন্ডিকেট, দিনে 2 কোটি ডিম উদ্বৃত্ত উৎপাদনের পরও বাড়ছে দাম। সিন্ডিকেট ভাঙা হবে, জানিয়েছে ভোক্তা অধিকার। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।